নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প রস। গল্পটি শুনতে অনুরোধ করেছেন রাশা। সম্ভবত রাশা বাংলাদেশে থাকেন। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝরতে শুরু করলো মোতালেব। তারপর দিন 15 যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার স্ত্রী মাজু খাতুনকে। পাড়াপড়শি সবাই তো অবাক। এই অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগে মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ আর মাজু খাতুন 30-এ না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটি। কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই তেমনি মাজু খাতুনের আছেই বাকি। বাক্স ভরে সিন্দুক ভরে যেন কত সোনা দানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাটা খানেক, আর আছে একখানি পোড়ো পোড়ো সনের কুঁড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি, একখানা ডানা কাটা হুড়ির মতো চেহারা। দজ্জাল মেয়ে মানুষের আঁটসাঁট শক্ত গরনটুকু ছাড়া কি আছে মাজু খাতুনের, যা দেখে ভোলে পুরুষের মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বউরা হাসাহাসি করল। তুক করেছে মাগি, ধুলো পরা দিচ্ছে চৌখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না? অমন মানুষের চৌখে ধুলো পরা দেওনেরই কাম। খোদা তো পাতা দেয় না এই চৌখে। দেখছো তো কেমন টারাইয়া টারাইয়া চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যা নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটি বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু দরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছের সুন্দর মেয়ে আছে সেই হেঁকে বসেছে 5 7 কুড়ি। সবচেয়ে পছন্দ হয়েছিল মোতালেফের ফুল বানুকে। চরকান্দায় এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর বয়স হবে। রসে টলটল করছে সর্বাঙ্গ, টগবগ করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছে করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে কিছু ক্ষয়ে যায়নি ফুলবানুর, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। চেহারাখানা তো বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গি পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এই তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে গতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে শুনে যার তার হাতে মেয়ে দেবে না। আসলে
টাকা চায় এলেম। গাঁটের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে, সুদে আসলে তা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চায় সেই লোকসানের। আঁচ নিয়ে দেখেছে মোতালেব, সে গুনাগার 2-1 কুড়ি নয়, 5 কুড়ি একেবারে। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা সে দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওরা আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই দরকার পড়েছে তার জলের। এদিক ওদিক তাকিয়ে একটু ফিক করে হাসল ফুলবানু। কি মেয়া, গোসা কইরা ফিরা চল না নাকি? চলবা না? শুনলানি টাকার খাক্কাই তোমার বাজানের। ফুলবানু বলল, হ হ শুনছি। চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজানের গুণা, তার দাম দেবা না? মোতালেব বলল, ও খাক্কাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উইঠা। মোতালেবের রাগ দেখে হাসল ফুলবানু। কেবল ধামায় কেন, পালায় উইঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়। বজবো খ্যামটা, বজবো কেমন পুরুষ মাইন্সের মুঠ। মোতালেব হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকলো পিছন থেকে, ও সুন্দর মেয়া, রাগ করলানি? শোনো শোনো। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনবো? এদিক ওদিক তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। শোনবা আবার কি? শোনবা মনের কথা? শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইন্সের তেজ দেখতে চায়, বুঝছ? মোতালেব ঘাড় নেড়ে জানালে বুঝেছে। ফুলবানু বলল, তাই বইলা আকাম কুকাম কইরো না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেবের নেই, কিন্তু ফুলবানুর কাছে ভাঙল না মোতালেব। বলল, আচ্ছা শীতের কয়টা মাস যাউক, তেজও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে নি দেখবার। ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আরেকবার ধার করার চেষ্টা দেখল মোতালেব। গেল মল্লিক বাড়ি, মুকুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুর করার অভ্যাস নেই মোতালেবের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাধ করে কি পোয়াবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতে পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকেই গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। একটি করে এতগুলি মরা গাছের শুকনো ডালগুলি বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালি কাঁচায় ধার তুলে তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেলে। সেই নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভরে টুপ টুপ করে রস পড়বে সেই হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত।
শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বার করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গায়ের দুধ নয় যে মোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে, হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভিতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পোঁচে একেবারে গাছ শুদ্ধ কেটে দিলেই হলো। এর নাম খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে, মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, ঘরের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাঁড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে নিজে হাতে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে এসব তত্ত্বকথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নামডাকওয়ালা গাছই ধারে কাছে ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরুতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়তো আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়তো হাঁড়ি ভরে। বছর কয়েক ধরে রাজেকের সাকরেত হয়েছিল মোতালেব। পিছন পিছন ঘুরঘুর করত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাকরেত 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল। কিন্তু মোতালেফের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি তার মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, কুড়িতে কুড়িতে রসের হাঁড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাঁখারের ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করার মতো মানুষ চাই। পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনান কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের ওপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই, রস থেকে গুড়, আর গুড় থেকে কাঁচা পয়সা। তখনই তো কাঁচা রস পাকা রূপ নেবে, তখন সার্থক হবে সকল খেজমত মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছোটবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপ আটার ঘরের সামনে। জাগনো আছো নাকি মাজু বিবি? ঘরের ভিতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, কেডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছ বুঝি? কষ্ট কইরা উইঠা যদি ঝাঁপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা যে কি কবা তা তো জানি, রসের কাল আইছে আর মনে পইরা গেছে মাজু খাতুনেরে। রস জাল দিয়া দিতে হবে, কিন্তু সেরে 4 আনা কইরা পয়সা দেবা মিয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এবছর।
মোতালেব মিষ্টি করে বলল, গতরের আর দোষ কি বিবি? গতর তো মনের হাত ধইরা ধইরা চলে। মনের সুখই গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই কও তাই কও মেয়া, 4 আনার কমে পারবো না এবার। মোতালেব এবার মধুর ভঙ্গিতে হাসল। 4 আনা কেন বিবি, যদি 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেবের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে একটু যেন কেমন করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়ারা দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, সবাই তো রাইত তো শুইয়া ঘুমাবার জন্যই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে মাজু বিবি? না চাইয়া চাইয়া এই শীতের লম্বা রাইত কাটান যায়। ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুযোগ সুবিধা সে নিতে চায় না। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। ঘর গেরস্থালির 16 আনা ভার তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগত হইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হবে কেন মাজু বিবি, কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাঁড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু, বলল, সাঁচাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা, তুমি হইলা নেশার কালে তারি আর নাস্তার কালে গুড়, তোমার সাথে তা কতুলো না। তখনকার মতো মোতালেবকে বিদায় দিলেও তার কথাগুলি মাজু খাতুনের মন থেকে সহজে বিদায় নিতে চাইল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেবের কথাগুলি মনের ভিতরটায় কেবলই তোলপাড় করতে লাগলো। মোতালেবের সঙ্গে পরিচয় অল্পদিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল তার সঙ্গে সঙ্গে থেকে কাজকর্ম করত মোতালেব। তখন থেকেই এই বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই জানাশোনা দুজনের। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেবের ঘরে ছিল বউ, মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেকের। ভারী কড়া কড়া ছাঁচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে করত পাটালি গুড়। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের সের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাওয়ার পর বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেবের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেব, কিন্তু হাঁড়িতে করে আর আসে না তার উঠানে। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেব। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে, কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেবের মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেব। ফলে কথান্তর মনান্তর হয়ে সে ব্যবস্থা ভেঙে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে বসে রাসের হাঁড়ি পাঠাবার প্রস্তাব নিয়ে আসেনি মোতালেব, মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আধবুড়োদের দলের কারো কাছ থেকে 2-1 বার এসেছে, কিন্তু মাজু খাতুন কান দেয়নি তাতে।
ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে তাদের কান কেটে নেবার ভয় দেখিয়েছে মাজু খাতুন। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না। তাকে তাড়ালেও তার কথাগুলি ফিরে ফিরে আসে মনের মধ্যে। পাড়ার এমন চমৎকার কথা কজনই বা বলতে পারে? অমন খুবসুরত কেই বা আছে আর? যেমন খুবসুরত তেমনই মানানসই কথা। মোতালেবকে আরও আসতে হলো ২-১ সন্ধ্যা। তারপর নীল রঙের জালাকা শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পিছনে পিছনে তার ঘরে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীছাঁদ নেই। ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে রয়েছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু খাতুন লেগে গেল ঘরকন্যার কাজে। ঝাঁট দিয়ে দিয়ে জঞ্জাল দূর করল উঠানের। লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে। কিন্তু ঘর আর ঘরনের দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে। পাড়ায় আরও অনেকের বসেদের বাড়ুজ্যেদের গাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাতছে, হাঁড়ি নামাচ্ছে, ভাগ দিচ্ছে রসের। পাঁকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে মোতালেফ উঠানের পশ্চিম দিকে। সারি সারি উনুন কেটে তার উপর বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে বসে সকাল থেকে দুপুর পর্যন্ত রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্যে মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেফ। জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি কুলোয়? মাজু খাতুন এর ওর বাগান থেকে জঙ্গল থেকে শুকনো পাতা ঝাঁট দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে, পলো ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কেটে রাখে জ্বালানির জন্যে। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেক দিন পরে মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেফ, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে কাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেফ। সারা দিনের ময়লা রস চোঙাগুলির মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাছ ছেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না। জাল দিয়ে চিটে গুড় হয় তামাক মাখবার জন্য। বাজারে তাও বিক্রি হয় ৫ আনা ৬ আনা সের। দুবেলা দুবার করে এতগুলি গাছে উঠতে নামতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেফের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুইয়ে চুইয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে। পায়ের নিচে দুর্বাঘাসের মধ্যে রাত্রের জমা শিশির চিকচিক করে। মোতালেফের দিকে তাকিয়ে পড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেফ, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, দিনরাত এমন কলের মতো পরিশ্রম করতে এর আগে তাকে দেখা যায়নি। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজই মোতালেফের, কিন্তু পছন্দসই মনের মানুষ সত্যি এলো ঘরে। সেরা গাছের সবচেয়ে মিষ্টি ২ হাঁড়ি রস আর সের ৩ পাটালি গুড় নিয়ে মোতালেফ গিয়ে একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে।
সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখলে রসের হাঁড়ি, গুড়ের সাজি। তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করলো 5খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মেয়া সাহেব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও, কোনো জায়গায় ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলির ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নেয়া আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছ রাজেক মেদ্ধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? যাইয়া কি ঝগড়া চিল্লাচিল্লি করবে, মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাত? মোতালেব মুচকে হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মিয়া সাব? গাছে রস যতদিন আছে, গায়ে শীত যতদিন আছে, মাজু খাতুনও ততদিনই আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া উইরা যাইবা। এলেম শেখ জল চৌকি এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেফের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার সাঁচাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সঙ্গে কথা কইয়া, কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফোলালো ফুলবানু। বেসবর কেনা হইল মেয়া, এদিকে আমি রইলাম পথ চাইয়া, আর তুমি ঘরে নিয়ে ঢুকাইলা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুকায়ে করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে। ঘরে কেউ না থাকলে পানি চুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি করে টাকা না আনলেই বা মান বাঁচে কিসে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাঁচাইলা জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আর একজনের গন্ধ জড়াইয়া রইল, তা ছাড়বা কেমনে? মনে এলো মুখ ফুটে এই কথাটা বলল না মোতালেব। মানুষ চলে গেলে তার গন্ধ সত্যিই আর একজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। কিন্তু সেই কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাবনা কি ফুল বিবি? সোডা সাবান কিনা দেব বাজার গুনা, ঘাটের পৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, গতর গুনা ঘইসা ঘইসা বদগন্ধ উঠাইয়া ফেইল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলে, সাঁচাই নাকি? মোতালেব বলল, সাঁচা না তো কি মিছা? সুইঙ্গা দেখো তখন নতুন মাইন্সের নতুন গন্ধে ভুর ভুর করবে গতর। দক্ষিণা বাতাসে চুলের গন্ধে ফুলের গন্ধে ভুর ভুর করবে। কেবল সবুর কইরা থাকো আর 2খান মাস। ফুলবানু আর একবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ ভাইব না আমারে, যে কথা সেই কাজ। 2 মাসের বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় হতেই মোতালেব মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিদের সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, হাউ হাউ, ছি ছি ছি, তোমার গতরই কেবল সুন্দর মতে মেয়া, ভেতর সুন্দর না। হ্যাঁ তো শয়তানি,
এত ছলচাতুনি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগা ছিলা, আর গুড় যাই ফুরাইলা অমনি দূর দূর। কিন্তু অত কথার সময় যে নেই মোতালেফের, ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি সুন্দর পাতা। শীতের পর এলো বসন্ত, মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার সাঁচাই বাহার খেলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিন ভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই এসে আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার বান্ধন রান্ধন ঘর গেরস্তালি, কাছে বসো আশা। ফুলবানু হাসে, সবুর সবুর, এই কয় মাস কাটাইলা কি কইরা মেয়া? মোতালেফ জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহুবেষ্টনের মধ্যে প্রায় দম বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সেই গাছের কাছেই ফিরা যাও, গাছের আদর গাছেই সইতে পারে। মোতালেফ বলে, কিন্তু গাছের কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান। কেবল তোমার রসই বছরে 12 মাস চোয়াইয়া চোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পোড়ো পোড়ো সনের কুঁড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেফ তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেফ আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। একটু বা সকৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ কইরা মানুষটা পাগল হইয়া গেল। যেখানেই যাই বউ ছাড়া আর কথা নাই মুখে। বুকের ভিতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরেই যাবে সে। দিন কয়েকের পর রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলি, তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে বেচারি। কম বয়সী ছুরি টুরিতে দরকার নেই তার, সে হয়তো পটের বিবি সেজে থাকবে, ছেলে মেয়েদের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো ভারী কি ধীর বুদ্ধি গৃহস্থ ঘরের বউই তার পছন্দ, তার উপর নির্ভর করতে পারা যায়। মাজু খাতুন জিজ্ঞেস করলো, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাকে বয়সী হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, বিশ্বাস নেই যৌবনকে। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করলো, গাছই না তো সে? খেজুর গাছ কাটতে যায় না তো সে শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? অমন কাম কোনো কালে সে জানে না। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে, ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া, রসের ব্যাপারী ছাড়া কি তুমি নিকা করবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালের খেজুর গাছের ধার দিয়েও যে যায় না, নিকা যদি বসে মাজু খাতুন, তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাহলে কথাবার্তা কই নাদিরের সাথে? বেশি দেরি করতে চায় না সে। মাজু খাতুন বলল, দেরি কইরা কাম কি?
দেরি বেশি হলোও না। সপ্তাহ খানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লায় নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব স্ত্রীকে বলল, আপদ গেল। পেতনির মতো ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলত, চোখের উপর সাপমান্নি করতো দিন রাইত। তার হাত গুনা তো বাঁচলাম। কি কও ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে খুব ডরাও বুঝি মেয়া? মোতালেব বলল, না হ্যাঁ, এখন আর ডরাই না। পেতনি তো ছুঁইটাই গেল। এখন চোখ মেললেই তো পড়ি। এখন ডরাই পড়ি রে। কেন? পড়ির আর ডর কিসের তোমার? ডর নাই? পাখা মেইলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মিয়া, এ পরীর আর উড়াল দেওয়ার সাধও নাই, সাধ্যও নাই। সে বাঁধা পইরা গেছে, পছন্দসই সব পাইয়া গেছে। এখন ঘরের মানুষের পছন্দ আর নজরটা বরাবর এই রকম থাকলে হয়। মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিন রাত ভারী তোয়াজে আদরে রাখলো মোতালেব বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলবানু হাটে যাওয়ার আগে শুনে যায়। ট্যাঁকে পয়সা না থাকলে কারো কাছ থেকে ধার করে কেনে সেই মাছ। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনো কেন? তুমি তো বেশি ভক্ত না পানের। দিন রাত খালি ফুরুত ফুরুত তামাক টানো। মোতালেব বলল, পান আনি তোমার জন্যে। দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুলিয়ে বলে, কেন, আমার ঠোঁট বুঝি এমনিতে রাঙা না যে পান খাইয়া রাঙাইতে হইব? আমি পান সাইজা দি, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে ঠোঁট, পানের রসে রাঙাইয়া নিও। মোতালেব হেসে বলল, পুরুষ মানুষের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুকুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কৃষাণ বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শেকদারদের, মুন্সিদের জমিতে কিষাণ খাটে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধয়, মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়। কেবল মল্লিক আর মুকুজ্জেদের বিঘে চারাক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেয়া পাট নৌকো ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে পাটে হাত দিতে দেয় না। বলে, কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে, হইল তো বইয়া গেল। রৌদে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে। কেমন তোর কথাই যে কও তুমি মেয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়। সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলি পাওয়া যাবে তাহলে। কিন্তু মোতালেব রাজি নয় তাতে। অত কষ্ট সে বউকে করতে দিতে পারবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে। অন্যের নৌকায় পরের জমিতে কিষাণ খাটতে যায় মোতালেব। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আঁটিতে আঁটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাছে চলে না তার। হাত বড় ধীরজ। জলে ভারী কাতর মোতালেব। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে,
জোকটাও ছাড়াইতে পারো না মিয়া? হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে, ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোক ফেলাবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে যেখানে জোকে মুখ দিয়েছিল সেসব জায়গায় সযত্নে চুন লাগিয়ে দেয় ফুলবানু। আরও 5 জন কৃষাণের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। ধামাই করে পৈকাই করে ধান নিয়ে আসে ঘরে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোই করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে, ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে, হ, কষ্টে একেবারে মইরা গেলাম না। কার নাগাল কথা কও তুমি মেয়া? গেরস্ত ঘরের মাইয়া না আমি? না সাঁচাই আসমান গুনা নাইমা আসছি? বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের আসে শীত। রসের দিন, মোতালেফের বতরের দিন। কিন্তু শীতটা এবার যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে পুষিয়ে ফেলবে মোতালেব। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে। এই কাজে নাম ডাক আছে মোতালেফের। এই কাজে গাঁয়ের মধ্যে সেই সেরা। এবারেও বালুজ্যেদের 20 গাছ বেড়ে গেল। গাছ কাটবার ধুম লেগে গেছে। একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে, গুড় বেচে। দৈত্যের মতো দিন ভর খাটে মোতালেব। আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ভেঙে আসে চোখ। দুহাতে ঠেলে, দুহাতে জড়িয়ে ধরে ফুলবানু। কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছ খেয়ে জড়িয়ে ধরেছে। অসাড়ে ঘুমোয় মোতালেব। শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডালপালা আর খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে, রস জাল দেও, যেমন মিঠা হাত তেমন মিঠা গুড় বানানো চাই। সেরা আর সরেস জিনিস হওয়া চাই বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস জাল দিয়েছে সে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কখনো দেখেনি, কোনো কালে জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে হেসে বলে, ভয় কি? আমি তো আছি কাছে কাছে। আমারে পুছ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন টকবক করে রস, জ্বালার মধ্যেও তেমন করা চাই। কিন্তু উনানের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনানের আগুন, তেমন করে টকবক করে জ্বালার রস ফোটে না। সারা দুপুর উনানের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে ফুলবানুর, রূপ ঝলসে যায়। তবু মনের মতো গুড় হয় না, কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষস্বরে বলে, কেমন তর মাইয়া মানুষ তুমি? এত কইরা কইয়া দিই, বুঝাইলে বোঝো না কেন? এই গুড় হয়েছে, এই নি খরিদ্দারে কেনবে পয়সা দিয়া। ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, বলে, কিনবে না কেন? বেচতে জানলেই কিনবে। মোতালেব খুশি হয় না হাসিতে, বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বইসো বাজারে, তুমি আইসো বেইচা। খুব সুরত মুখের দিকে চাইয়া যদি কেনে, গুড়ের দিকে চাইয়া কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড়
তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর ওঠে না গতবারের মতো। খদ্দেররা তেমন খুশি হয় না দেখে। পুরনো খদ্দেররা একবার গুড়ের দিকে চায়, আর একবার মুখের দিকে চায় মোতালেফের। এ তোমার কেমনতর গুড় হইল মিয়া? গত হাটে নিয়া দেখলাম, গেল বছরের মতো সোয়াদ পাইলাম না। গেলবারও তো গুড় খাইছি তোমার, জিহবায় যেন জড়াইয়া রইছে, আস্বাদ ঠোঁটে লাইগা রইছে। এবার তো তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার ছদন শেখ, মদন শিকদারের গুড়ের সোয়াদ বেশি। বুকের ভিতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে। কেন? সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে? তবু কেন দর উঠছে না? তবু কেন লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার? অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্যে? রাত্রে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেফ বলল ফুলবানুকে। হাতায় কইরা ফোঁটা দেখো, নামাবার সময় হইল কিনা, ঢালবার সময় হইল কিনা। ফুলবানু বিরক্ত মুখে বলে, চিনছি, আর বক বক কইরো না, ঘুমাইতে দেও মাইন ছেড়ে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্যে। সানন্দে সাগ্রহে শুনেছে সব কথা, সানন্দে কথাও বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখলো সেই পাকাটির চালার দড়ির কাছে। কি রকম গুড় হইতেছে আইজ ফুলজান? কিন্তু চালার ভিতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভিতর মুখ বাড়ালো মোতালেফ, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কি রকম গন্ধ আসছে যেন ভিতর থেকে। জ্বালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সারে সারে গোটা পাঁচেক জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জ্বালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেফ। যা ভেবেছে ঠিক তাই। সবচেয়ে দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন ধরে গেছে একটু। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভিতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। গলা চিরে চিৎকার বেরোলো, কই, কোথায় গেলি হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় দুদিন ধরে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চরচর করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে। নিয়ে এসে পড়েছে নীল রঙের শাড়ি, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে রইল মোতালেফ। তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় পুইরা গেল সেদিকে খেয়াল নাই তোমার? তুমি আছো সাজগোজ লইয়া, পটের ভিতর গুনা বাইরাইয়া আইলা তুমি বিদ্যা ধরি। এই জন্যেই গুড় খারাপ হয় আমার, অপমান হয়, বদনামের দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইর না তাই বইলা গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মান যায় বুঝি তোমার? পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে বুকে পিঠে মোতালেফ
সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের ঝির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেফ, যেমন বেসবুর বেবুঝ তার অনুরাগ, রাগও তেমনই প্রচণ্ড। খবর পেয়ে চরকান্দা থেকে এলো এলেম শেখ। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করল না। ফুলবানু বলল, হ্যাঁ, আমারে লইয়া যাও বাজান তোমার সাথে, এমন গোয়ার মাইন্সের ঘর করতে পারবো না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম রেখে এলো মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি মান সম্মান থাকে সমাজে? স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি গৃহস্থ ঘরে অমন হয়, সবুর করলেই আবার মন নরম হয়ে আসবে মোতালেফের। দুদণ্ড পরেই আবার মিলমিশ হয়ে যাবে। এদের ঝগড়া দিনে হয়, রাত্রে মেটে, তা নিয়ে আবার একটা ভাবনা। মিটেও গেল, খানিক বাদেই আবার যেচে আপোষ করল মোতালেফ। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনানের পিঠে রস জাল দিতে গিয়ে বসলো ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেফ হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে কোনো রকমে তোমার কষ্ট সারে ফুলজান। ফুলজান বলে, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল যেন ভদ্রতার কথা, মনের কথা যেন ফুটে বেরোয় না দুজনের কারোরই মুখ দিয়ে। সে কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা, তা তো আর চিনতে বাকি নেই কারো। বলেও জানে, শুনেও জানে। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে যায়। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে আর বাড়ি ফিরে তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে চুইয়ে চুইয়ে রস পড়ে হাঁড়ির ভিতরে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেফ। কিন্তু গত বছরের মতো যেন সুখ নেই মনে, স্ফূর্তি নেই। ঘামে এবারও সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাকাটির মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে, কোথাও ছিটা ফোঁটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান, রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না, কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সেলাম মিয়া সাব। আলাইকুম আসসালাম। মোতালেফ বলল, ভালো তো সব? ছাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেফ। নাদির একটু হেসে বলল, হ মেয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় চইলা যাইতেছে কোনো রকম সকমে। মোতালেফ একটু ইতস্তত করে বলল, ছাওয়াল পানের জন্য সে 2-3 গুড় লইয়া যান না মেয়া, ভালো গুড়। নাদির হেসে বলে, ভালোই তো, আপনার গুড় কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় মোতালেফের, না মিয়া, সে দিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন তর ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি নিজে কেউ করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? দামের জন্য কি, 2 সের গুড় দিলাম আপনার পোলা পানরে খাইতে, কয়ন জানি চাচাই দিছে। নাদির ব্যস্ত হয়ে বলে, না না না, সে কি মেয়া, আপনার বেচবার জিনিস, দাম না দিয়া নেব কেন আমি? মোতালেব বলে, আচ্ছা নিয়া যান তো আইজ, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটাবার জন্যই বলতে হয় এসব কথা।
গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে, কিন্তু মনে জানে কথাগুলি কত দূর মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছ থেকে, ভিড় করবে না তার গুড়ের ধামার সামনে। অনেক বলা কওয়ায় একশের গুড় কেবল বিনা দামে নিতে রাজি হয় নাদির, আর বাকি দুশেরের পয়সা গুনে দেয় জোর করে মোতালেফের হাতে। মাজু খাতুন সব শুনে আগুন হয়ে ওঠে রেগে। ও গুড় ছাওয়াল পানরে খাওয়াইতে চাও তো খাওয়াও, কিন্তু আমি ও গুড় ছোঁবো না হাত দিয়া, তেমন বাপের বিটি না আমি। এক হাট যায়, নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার ওই মাইনষের সাথে যদি ফের খাতির নাতির করো, আমি চইলা যাব ঘরগুনা, রাইত পোহাইলে আমাকে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজে কর্মে সরেস, কথায় বার্তায় বেশ, কিন্তু রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় দুটি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকায় উঠে বসল মোতালেফ। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠানে। বাড়ি আছেন নাকি মেয়া? হুঁকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। কেডা? হো হো, আপনি? আসেন আসেন, আবার রস নিয়ে আইছেন কেন মেয়া সাব? মোতালেবকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষের নাম গন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায়। যা ভেবেছে নাদির তাই। বাঁখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেফকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভিতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেফকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এ বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কও। একটুও কি শরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে কোন মুখে উঠলো আয়সা এইখানে? নাদির ফিস ফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কও বিবি, শুনতে পাবে। মাইনষের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালডারেও তো অমন কইরা খেদায় না মাইনষে। মাজু খাতুন বলে, তুমি বোঝবা না মিয়া, কুকুর বিড়াল থিকাও অধম থাকে মানুষ, শয়তান থিকাও সাংঘাতিক হয়। পুজ করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে? একটুও কি নাজ শরম নাই? একটা কথাও মৃদু স্বরে বলছিল না মাজু খাতুন। তার সব কথাই মোতালেফের কানে যাচ্ছিল, কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষাও যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দামন্দ, এত গালাগাল তিরস্কারের মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভিতর থেকে আহত বঞ্চিতা নারীর অভিমান রুদ্ধ কণ্ঠের আমেজ আসছে যেন একটু একটু। ছ্যানের খোঁচায় নলের ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে চুইয়ে পড়ছে রস। দাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে মাটিতে নামিয়ে রেখে মোতালেব নাদিরকে ডেকে বলল, মেয়া সাব, শোনবেন নি একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা হাত বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গেই মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকোটা হাতেই ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল,
আমার হইয়া একটা কথা কন বিবিরে। নাদির বলল, আপনিই কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না, আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেব মিয়া খাওয়াবার জন্যে আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তারা আছে। নাদির কিছু বলার আগেই মাজু খাতুন ঘরের ভিতর থেকে বলে উঠল, তয় কিসের জন্যে আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়েই জবাব দিল মোতালেব। বলল, কয়ন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামাই কইরা হাটে নিয়া যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এবছর 1-6টা খুব পছন্দসই গুড় সে তো হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই তার সার হয়েছে। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামনে নিয়ে সামনের দিকে তাকিয়ে আরও কি বলতে যাচ্ছিল, বাঁখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল বড় কালো দুটো চোখ, ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেব। আর কিছু বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, হো কি মেয়া, হুকায় যে কেবল ধৈরা বইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন আন নিবা গেল কইলকার। হুঁকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না মেয়া ভাই, নেবে নাই।